হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ঠিক আছে, তোমাদের ক্লাস 10 হিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 2-এ পেয়ে যাবে এনসিইআরটি বইটা। তো চলো স্টার্ট করা যাক। তার প্রথমেই এটা আমার নিজের হ্যান্ড রিটেন নোটস। ঠিক আছে, যারা যারা চাও ডাউনলোড করতে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আমি ডিসক্রিপশানে পারলে দিয়ে রাখবো। ঠিক আছে, তো আমি যেখানে লিখে রেখেছি এখানে দুটো পিকচার দিয়েছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো এখানে প্রথমে দেওয়া আছে হাউ ন্যাশনালিজম এমার্জ ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। এখানে বলা আছে কিভাবে ন্যাশনালিজম এমার্জ হয়েছিল এশিয়া আর আফ্রিকাতে। তো এর অ্যান্সারটা আছে আমাদের এখানে। ঠিক আছে, তো ন্যাশনালিস্ট মুভমেন্ট যেটা ছিল আমাদের, the national movement in Asia and Africa emerged as an opposition to imperialism. ঠিক আছে, তো প্রথমে এই কথাটা জানার জন্য আমাদের অপোজিশন আর ইম্পেরিয়ালিজম এই কথার মানেটা জানতে হবে। তো অপোজিশন কি বটে? অপোজিশন হচ্ছে, ধরো একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, যে ধরো তোমার কাছে দুটো চকলেট আছে, তো তার মধ্যে তোমার ভাই বা বোন নিয়ে নিল। ঠিক আছে, তো দুটোর মধ্যে একটা বা দুটোর মধ্যে একটাই নিল, তো তখন তুমি যেটাকে করবে, তখন ওই ভাই বোনটাকে মারবে। তো সেটা হচ্ছে অপোজ করা, মানে তুমি কোনো কিছুর বিরুদ্ধে সেটা একটা পদক্ষেপ নেওয়া। তো এখানে ভাই বোনের যেটা বলা হয়েছে এখানে অতটাও কিছু চলে না, কিন্তু তোমাদের বোঝার জন্য এটা বললাম। ঠিক আছে, আর ইম্পেরিয়ালিজম কী বটে? ইম্পেরিয়ালিজম যেটা হয়েছিল আমাদের সাউথ আফ্রিকাতে। তো সাউথ আফ্রিকাতে মানে ইংরেজরা কী করেছিল, কি শুধু তো ভারতকেই তারা আক্রমণ করেছিল তা নয়, সাউথ আফ্রিকার যাদের মানে ডার্ক স্কিন হয়, তো তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছিল। এমনকি তাদের খাওয়া থাকা সব তাদের হাতেই ছিল। তো তখন কি হয়, গান্ধীজি যান এবং গান্ধীজি গিয়ে ওখানে রেসিস্ট মুভমেন্টের ব্যাপারে অনেক কাজকর্ম করেন। ঠিক আছে, তো তারপরে দেখা যাচ্ছে দ্য আইডিয়া অফ সত্যাগ্রহ। ঠিক আছে, গান্ধীজি কেম ইন 1915। তো প্রথমে গান্ধীজি সাউথ আফ্রিকাতে ছিলেন যখন আমাদের এখানে কি বলবো ইংরেজদের শাসন চলছিল। তো তখন 1915 গান্ধীজি আসেন সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, তো তারপর কি করেন, সত্যাগ্রহ করেন। সত্যাগ্রহ মানেটা কি? সত্যাগ্রহ মানে হচ্ছে মাস অ্যাজিটেশন। মাস অ্যাজিটেশন এবং কি দ্য নোবেল মেথড। ঠিক আছে, যেটা মাস অ্যাজিটেশনে থাকে। সেখানে বিলিভ করা হয় ধর্ম, নন ভায়োলেন্স এগুলোকে। ঠিক আছে, সেখানে কোনো হিংসার পথ থাকবে না বা নন ভায়োলেন্স থাকবে না, ভায়োলেন্স থাকবে না, নন ভায়োলেন্সে থাকবে। তো গান্ধীজি যেহেতু অহিংসার পথে ছিলেন, তো হিংসাকে খুব ঘৃণা করতেন। তো তখন তিনি এটাও চালু করেছিলেন যে নন ভায়োলেন্সে করতে হবে ইত্যাদি। এখানে আমি সব পয়েন্ট করে দিয়েছি, কারণ তোমরা যদি চাও সেখানে পয়েন্টে তোমাদের 5 মার্কসের অ্যান্সার লিখতে পারো এরকম করে পয়েন্ট করে করে। তো তারপরে আসছে আমাদের 3টে ইম্পর্টেন্ট সত্যাগ্রহ। তো প্রথমে সত্যাগ্রহ আমি আগেই বলেছিলাম যে তোমরা কেক দিয়ে মানে ভেবে নিতে পারো, যেমন CAKE। ঠিক আছে, আবার কেউ চাইলে CAK করতে পারো, কারণ চম্পারণ C দিয়ে, তারপর আহমেদাবাদ A দিয়ে, K দিয়ে খেদা। তো এই তিনটে এগুলো বোঝার জন্য তোমরা ট্রাই করতে পারো, কারণ চম্পারণে তিনি গিয়েছিলেন 1917-এ বিহার অপ্রেসিভ প্ল্যান্টেশনের বিরুদ্ধে মানে পদক্ষেপ নিতে, মানে সত্যাগ্রহ করতে। তারপরে আহমেদাবাদে গিয়েছিলেন, অর্গানাইজ করেছিলেন সত্যাগ্রহ মুভমেন্ট এবং কটন মিল ওয়ার্কারদের জন্য। তবে খেদাতে ট্যাক্স রেভিনিউ হয়েছিল, তখন খুব ট্যাক্সেশন চলছিল। তারপর আসে খুব মর্মান্তিক ঘটনা, রাওলাট অ্যাক্ট 1919-এ। ঠিক আছে, তো তখন হেড ছিল জেনারেল ডায়ার। তো জেনারেল ডায়ার কী করছিল, তখন বৈশাখী চলছিল।
সো ব্যাসাকি টাইম ছিল, তো তখন পিপলরা জানতো না যে তখন মানে কি বলে, কি নামটা যেন, রাওলাট অ্যাক্ট চালু হয়েছে, তো ওখানে কারফিউ চালু হয়েছে, তো ওখানে কেউ কারোর সাথে দেখা করতে পারবে না এরকম ছিল। তো বৈশাখী মেলা তো অনেক বড় হয়, তো মেলাতে তারা অনেকজনেরা গিয়েছিল। তো যার পরে ওখানে মেন এক্সিট অ্যান্ড যে বেরোনোর এক্সিট থাকে, আউটগোয়িং যে থাকে, এই দুটোকেই পুরো অফ করে দিল। অফ করে দেওয়ার পর কী করলো, পুরো একবারে ওপেন ক্রাউডে ফায়ারিং করতে লাগলো। অনেকজন নিজে থেকে মরে গেল, কেউ কেউ গুলি লেগে মরে গেল। এখনও আমরা দেখতে পাই সেই ঘটনাটা ওই দেওয়ালে অমৃতসরে, ঠিক আছে। তো যে জায়গাটা ছিল অমৃতসর, তখন তারপরে জেনারেল ডায়ার কি বললো, যে এটা শুধু ইন্ডিয়ানদের মাথায় ফিয়ারটাকে ঢোকানোর জন্য, ভয় যেটা কাজ করে তাদের জন্য। তারপরে 6 এপ্রিলে তারা হরতালে গেল গান্ধীজি। তারপরে কি হলো, তো তখন 100-এরও বেশি মারা গেছিলো। তো তারপরে কি হলো, যারা যারা বেঁচে ফিরেছিল তাদেরকে আবার কি করা হয়, যে তাদের নাক হয় সেটা গ্রাউন্ডে ঘষতে হয়, ক্রল করতে হয় স্ট্রিটে, তারপর সালাম করতে হয় সাহেবদেরকেও। তো তারপরে কি হয়, তারপরে আসে আমাদের হিন্দু অ্যান্ড মুসলিম টুগেদার, যেমন খিলাফত কমিটিতে, ঠিক আছে। তখন মোহাম্মদ আলী অ্যান্ড শওকত আলী দুজনাতে আলী ব্রাদার ছিল। তো আলী ব্রাদার কি করেছিল, খিলাফত কমিটি তখন গান্ধীজি দুজনের একসাথে করে তখন দেখলো যে হিন্দু অ্যান্ড মুসলিমকে একসাথে করার চেষ্টা করেছিল। তো তখন সেটা সাকসেসফুলও হয়েছিল। তখন বম্বে মার্চ 1990-তে সেটা হেল্ড হয়, এবং মাস এডুকেশন ইস্যু এসব নিয়ে কথা হয়। তো গান্ধীজি তারপর দেখে টাইম, তো মানে হিন্দু মুসলিম যেটা বললাম, তো তারপরে দেখে ফর টেকন স্বরাজ অ্যান্ড হিন্দ মানে তারা নিজেদের মাতৃদেশের জন্য লড়েছিল, ঠিক আছে। তো তারপর নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে। আশা করি এতদূর তোমরা অনেকজনে বুঝতে পেরেছো। তারপর নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে। তখন লেখা হয় নন কোঅপারেশন মুভমেন্টের নিচে লেখা গান্ধীজির হিন্দ স্বরাজ, ঠিক আছে। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি কোল্যাপস করে যায় উইদিন এ ইয়ার, কারণ তখন এত ইন্ডিয়ান প্রোডাকশন চলছিল। তো তখন যেহেতু বয়কট করে দিয়েছিল টাইটেল গভর্নমেন্ট, তারপর বয়কটস ইন্ডিয়ান সার্ভিসেস, ঠিক আছে, মানে ইউরোপ ব্রিটিশ সার্ভিসেস বা সিভিল সার্ভিসেস। তো তারপরে খালি ইন্ডিয়ানরা চাইতো আমরা নিজেদের জিনিসটা নিজেরাই নেবো, যেটা গান্ধীজি ট্রাই করেছিলেন, কিন্তু তারপর সেটা হয় না, সেটা আলাদা ব্যাপার, কারণ তিনি আর দিতে পারলেন না খাদি। তো তারপর পুলিশ কোর্ট, লেজিসলেটিভ কাউন্সিল, ফরেন গুডস এগুলো সব ত্যাগ করে। তারপরে শওকত আলী অ্যান্ড মোহাম্মদ আলী এক্সট্রিমলি মোবিলাইজিং পপুলার সাপোর্ট করে ফেলে, ঠিক আছে। এখানে একটা ভুল আছে, এটা একটু কারেকশন করে নিও প্লিজ। তো তারপরে তারা ইলেক্টেড হয় কাউন্সিল ইলেকশনে শিডিউল 1920। তারপর সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বরে তারা কি করে, কংগ্রেসে যোগদান করে। তবে ফাইনাল কংগ্রেস ইন নাগপুরে থাকে ডিসেম্বর 1920। কম্প্রোমাইজ আউট টু নন কোঅপারেশন মুভমেন্ট প্রোগ্রাম অ্যাডপ্টেড। তো তারপর আমাদের যেটা হয় নন কোঅপারেশন মুভমেন্ট অ্যাডপশন যেটা হয় সেটা তখন আবার চালু হয়। তো আজকের জন্য এতটাই। তো ধন্যবাদ, পরের ভিডিওটার জন্য ওয়েট করবে।